ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনে পাঠ্য হিসেবে রয়েছে সৈয়দ মুস্তফা আলীর লেখা নব নব সৃষ্টি প্রবন্ধ জাতীয় রচনাটি। তোমরা এই টেক্সট পোর্শনটা রিডিং পড়লেই বুঝতে পারবে যে এখানে কোনো গদ্য ভাষায় লেখা হলেও কোনো গল্প নেই। মূলত এটি একটি প্রবন্ধ জাতীয় রচনা। এখানে সৈয়দ মুস্তফা আলী ভাষা সম্পর্কিত, মূলত বাংলা ভাষা সম্পর্কিত নির্দিষ্ট কিছু তথ্য উপস্থাপন করেছেন। সৈয়দ মুস্তফা আলীর লেখা চতুরঙ্গ নামক গ্রন্থের একটা অংশ সংকলকেরা সাহিত্য সঞ্চয়ন বইটিতে আমাদের পাঠ্য হিসেবে সংকলিত করেছেন এবং সংকলকেরাই এর নাম দিয়েছেন নবনব সৃষ্টি। মূল অংশটির রচনার বা মূল যে অংশ যেখান থেকে এই অংশটি সংকলিত হয়েছে তার নাম ছিল মামদোর পুনর্জন্ম। তাহলে আমরা প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী কি বিষয়টা এই প্রবন্ধ জাতীয় রচনার মধ্য দিয়ে উপস্থাপন করতে চেয়েছে সেটা আগে আমরা বুঝে নিই। দেখো, যেহেতু এটি একটি প্রবন্ধ জাতীয় রচনা, এখানে যে বিষয়টাই থাকবে সেটা কিন্তু একেবারে যুক্তি দিয়ে বা যেটি বাস্তব সেটি উপস্থাপন করা হবে। এখানে কল্পনা বা ভ্রান্তির কোনো ব্যাপার নেই। মূলত আমরা বাংলা ভাষায় কথা বলি যারা, আমাদের এই বাংলা ভাষার মধ্যে দেখব অসংখ্য শব্দ রয়েছে যেগুলো কিন্তু বাংলা ভাষার শব্দ নয়। তোমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা ঠিক এই সময় কিন্তু শ্রেণীকক্ষে দেখবে যে ব্যাকরণের যে সেকেন্ড সামেটিভের, বাংলা ব্যাকরণের যে সেকেন্ড সামেটিভের অংশ, সেখানে বাংলার শব্দ ভাণ্ডার যে অধ্যায়টি পড়তে আরম্ভ করেছো। তা বাংলা ভাষায় আমরা কথা বললেও বাংলার যে শব্দ ভাণ্ডার, এর মধ্যে আমরা দেখব অসংখ্য বিদেশি শব্দ, আবার অসংখ্য প্রাদেশিক শব্দ সংমিশ্রিত রয়েছে। বিদেশি মানে আমাদের ভারতবর্ষের বাইরে যে সমস্ত ভাষা প্রচলিত সেই ভাষা থেকে আগত শব্দ, এবং প্রাদেশিক বলতে বা মূলত যেটা বোঝানো হচ্ছে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া আর অন্যান্য যে প্রদেশ বা রাজ্যগুলি রয়েছে সেইখানকার ভাষা থেকেও আগত কিছু শব্দ বাংলা ভাষার মধ্যে রয়েছে। এছাড়া বাংলা ভাষার যে মূল অংশ সেটা হচ্ছে সংস্কৃত ভাষা, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকেই যেহেতু বাংলা ভাষা জাত, যে কারণে যে বাংলা ভাষার যেটা মূল অংশ সেটা কিন্তু সংস্কৃত ভাষা থেকেই সমৃদ্ধ হয়েছে। এরপর বাইরের থেকে অনেক ভাষার শব্দ বাংলা ভাষায় এসে সংযুক্ত হয়েছে। এইভাবে আমরা বাংলা ভাষায় যে কথা বলি সেখানে দেখব অফুরন্ত শব্দের সম্ভার রয়েছে। তা বাংলা ভাষায় এইভাবে নব নব সৃষ্টি, অর্থাৎ নতুন নতুন যে শব্দের সংযোজনা কিভাবে ঘটল বা কেন আমাদের প্রয়োজন, কেন আমরা অন্য ভাষার সংসর্গ ত্যাগ করব না, সে বিষয়ে সৈয়দ মুস্তফা আলী এই টেক্সট পোর্শনে কিছু তথ্য উপস্থাপন করেছেন। আমরা এই টেক্সট পোর্শনটাকে এমনভাবে পড়ব বা এমনভাবে বুঝে নেব যাতে করে এখানে যাই প্রশ্ন আসুক না কেন তার উত্তর লেখা যেন আমাদের কাছে কোনোভাবে কঠিন না মনে হয়। যেহেতু এটি একটি গল্প নয়, তাই তোমাদের কাছে পড়তে গিয়ে প্রথমেই যেন মনে হবে যে কিভাবে এর উত্তর লিখব। কিন্তু যে কোনো টেক্সট পোর্শনে, যেমন তোমরা দাম গল্প এর আগে করেছিলে, তার উত্তর লেখা থেকেও কিন্তু এই প্রবন্ধ জাতীয় রচনাটির উত্তর লেখা বেশ সহজ। বরং টেক্সট থেকেই পুরো অংশটা উপস্থাপন করতে পারলে উত্তরটা একেবারে কমপ্লিট হবে এবং সেখানে কোনোভাবে উত্তরে নাম্বার কাটার জায়গা থাকবে না। আজকে তোমাদের কাছে একেবারে টেক্সট পোর্শন ধরেই কিছুটা অংশ হলেও আলোচনা করব যে প্রত্যেকটা প্যারাতেই, শুরু থেকে প্রত্যেকটা প্যারাতেই দেখবে একটি একটি করে কোশ্চেন রয়েছে, এবং সেই কোশ্চেন ধরে যদি পরপর বিষয়বস্তুটাকে তোমরা মাথায় রেখে দিতে পারো তাহলে কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের কাছে শক্ত মনে হবে না। চলো এবারে আমরা দেখে নেব যে টেক্সট পোর্শন ধরে কিভাবে আমরা প্রশ্ন উত্তর সহযোগে এই প্রবন্ধ জাতীয় রচনাটিকে সহজ করে তুলব। দেখো, এই প্রবন্ধ জাতীয় রচনাটির পুরো টেক্সট পোর্শনটাই কিন্তু ছোট্ট ছোট্ট প্যারা আকারে বিষয়বস্তুটাকে প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী উপস্থাপন করেছেন। আমরা দেখব যে এখানে প্রত্যেকটি প্যারাতেই শুরুতে বা শেষের লাইনটি ধরে প্রশ্ন হতে পারে, এবং ওই অংশটি, ওই প্যারার অংশটি যদি আমরা উত্তরে ঠিকঠাকভাবে প্রশ্ন ধরে উপস্থাপন করতে পারি তাহলে উত্তরটা কিন্তু সঠিকভাবে আমাদের লেখা হবে। প্রথম থেকেই দেখো, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল।
কোনো নতুন চিন্তা অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কি না যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না। তার অর্থ অবশ্য এই নয় যে সংস্কৃত কোস্মিনকালেও মানে কোনো দিনও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি, নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। তাহলে এই যে একটা প্যারা আমরা পড়লাম, এর প্রথম লাইন দেখো, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, সেই সঙ্গে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। এই দুটো লাইন ধরে যদি প্রশ্ন থাকে যে সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল ভাষা বলা হচ্ছে এবং সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারোর কোনো আপত্তি থাকার কথা আসে না কেন, তাহলে উত্তরে আমরা পুরো এই প্যারাটাই কিন্তু বলবো। তাহলে এই পুরো প্যারাটাতে যে একটুকুনি অংশ বলা হয়েছে এখানে আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। যেটা বলতে চাইছে যে সংস্কৃত ভাষার ক্ষেত্রে যে নতুন কোনো চিন্তা অনুভূতি বা কোনো বস্তুকে যদি নামাঙ্কিত করার প্রয়োজন হয়, তার জন্য যদি নতুন শব্দের প্রয়োজন হয়, তখন সংস্কৃত অন্য কোনো ভাষার কাছ থেকে শব্দ ধার করে না। সংস্কৃত ভাষার ভাণ্ডারে তারা অনুসন্ধান করে দেখে যে কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কি না যার সামান্য অদল বদল ঘটিয়ে কিংবা ধাতুর সঙ্গে নতুন করে প্রত্যয় যোগ করে একটি নতুন শব্দ সৃষ্টি করা যায় কিনা। এ কারণেই সংস্কৃত ভাষার ক্ষেত্রে দেখা যায় যে অন্য ভাষার থেকে শব্দের আমদানির সেরকম ব্যাপার নেই। তবে কোনোদিনই যে সংস্কৃত ভাষা বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি তা নয়, কিন্তু তার সংখ্যা অতি সামান্য, যে কারণে সংস্কৃত ভাষাকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলার ক্ষেত্রে কোনো আপত্তি থাকার কথা নেই। তাহলে স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল শব্দের অর্থ হচ্ছে যে ভাষা নিজের শব্দভাণ্ডারের জন্য নিজের ভাষার শব্দভাণ্ডারের উপরে নির্ভরশীল, সেই অর্থে এখানে আত্মনির্ভরশীল বলা হচ্ছে সংস্কৃত ভাষাকে। আর স্বয়ংসম্পূর্ণ বলতে যে ভাষা নিজের ভাষার শব্দভাণ্ডারের দ্বারাই সমৃদ্ধ, তাকে অন্য ভাষার থেকে শব্দ গ্রহণের প্রয়োজন হয় না, সেই ভাষাকে বলা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। স্বয়ং শব্দের অর্থ নিজ, মানে যে নিজেই নিজের সম্পূর্ণতা প্রদান করতে সক্ষম হয়েছে। এরপর দেখো ছোট্ট তারপরের একটা প্যারা, প্রাচীন যুগের সব ভাষাই তাই, হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবীয় আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। তাহলে যদি এই লাইন ধরে প্রশ্ন থাকে প্রাচীন যুগের সব ভাষাই তাই, তাহলে প্রাচীন যুগের কোন ভাষার বা কোন ভাষার কথা এখানে প্রাবন্ধিক তুলে ধরেছেন এবং সেই ভাষার সম্পর্কে তিনি কি বলতে চেয়েছেন। তাহলে প্রাচীন যুগের কোন ভাষা, এখানে সংস্কৃত ভাষা, হিব্রু, গ্রিক, আবেস্তা, ঈষৎ পরবর্তী যুগের আরবি ভাষার কথা বলেছেন এবং সেই ভাষা সম্পর্কে তিনি এটাই বুঝিয়েছেন বা বলতে চেয়েছেন যে ভাষাগুলি আত্মনির্ভরশীল এবং স্বয়ংসম্পূর্ণ। এ প্রসঙ্গেই তিনি সংস্কৃত ভাষা যে স্বয়ংসম্পূর্ণ তার কারণস্বরূপ দেখিয়েছেন বলে এই অংশটা আবার আমরা ব্যক্ত করব। তাহলে দেখো এখানে যদি এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য হয় যে প্রাচীন যুগের কয়েকটি আত্মনির্ভরশীল ভাষার নাম বলো, ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে ধরনের কোশ্চেন থাকতে পারে, তখন তোমরা শুধু হিব্রু, গ্রিক, আবেস্তা ও ঈষৎ পরবর্তী যুগের আরবি বলবে না, তার সঙ্গে প্রথমেই বলবে সংস্কৃত ভাষার কথা। তাহলে মোট সংস্কৃত, হিব্রু, গ্রিক, আবেস্তা, ঈষৎ পরবর্তী যুগের আরবি, এইগুলি হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ভাষা বা আত্মনির্ভরশীল ভাষা। ব্যাস, দুটি প্যারা হলো। এরপরে দেখো বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। আমরা এখানে প্রাবন্ধিক ইংরেজি ভাষার কথা বলছেন ঠিকই, কিন্তু আমরা ইংরেজি ভাষার ক্ষেত্রে যাচ্ছি না। আমরা যেহেতু বাংলা ভাষা নিয়েই এখানে মূলত আলোচনা করছি বা প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী বাংলা ভাষার কথাই বলতে চাইছেন, তার পরের লাইনে যে আমরা বলছেন, আমরা মানে কারা না, আমরা বাঙালিরাই। তাহলে এখানে বাংলা ভাষার বিষয়টাই মূলত প্রাবন্ধিক বিষয়ের মধ্যে উপস্থাপন করছেন। দেখো বলছেন বাংলা ভাষা সম্পর্কে আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। তাহলে আমরা বর্তমানে আমরা দেখছি যে আমাদের প্রয়োজন হলেও নিচ্ছি বা অপ্রয়োজনেও অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করতে কোনো দ্বিধাবোধ করছি না।
পূর্ববর্তী সময় কি দেখা গেছে দেখো, পাঠান মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। এবং পাঠান মোগল যুগের যে পরবর্তী যুগে যখন ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি। যখন ইংরেজরা ভারতবর্ষে ছিল তখনও দেখা গেছে যে আমাদের বাংলা ভাষার সংসর্গে অনেক ইংরেজি শব্দ এসেছে, বা ইংরেজি ভাষার মারফতে অন্যান্য বিদেশি শব্দ থেকেও অনেক শব্দ বাংলা ভাষায় সংযুক্ত হয়েছে। তাহলে যদি এই লাইনটা ধরে প্রশ্ন থাকে, বর্তমান যুগে ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, তাহলে বাংলা সম্পর্কে এই ধরনের মন্তব্য করার কারণ কি? উত্তর আমরা জাস্ট এইখান থেকে এতটা বলবো। এগুলো সব 3 নম্বরের প্রশ্নের উপযুক্ত উত্তর। এখানে এই অংশটুকুনি বললেই তোমরা ফুল মার্কস চোখ বন্ধ করে পাবে। এর পরের পাতায় বা পরের প্যারায় দেখো, প্রাবন্ধিক বলছেন যে বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। যে আমরা যে ভাষায় কথা বলি না কেন, আমরা মূলত এখানে বাংলা ভাষারই বিষয়, যে সেখানে আমি বিদেশি শব্দ নেব কি নেব না এই প্রশ্নটাই মনে জাগাটা ঠিক নয়। এটা একটা অবান্তর প্রশ্ন। কেন? দেখো, নিয়েছি এবং এখনও সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি, এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলায় নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধেও কারোর কোনো সন্দেহ নেই। বলতে চাইছে যে আমরা যদি ইংরেজিকে বর্জন করে দিই শিক্ষার মাধ্যম রূপে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ধরো যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি রয়েছে, সেটা বাদও দিয়ে দেওয়া হলো, আমরা শুধুমাত্র আমাদের যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা নিয়েই পড়াশোনা করছি, তাহলে কি আমাদের ভাষার মধ্যে ইউরোপীয় শব্দের আগমন বন্ধ হয়ে যাবে? একদমই কিন্তু না। বা যে ভাষার মধ্যে যে ইউরোপীয় শব্দগুলো ঢুকে রয়েছে সেগুলোকেও কি আমরা বাদ দিতে পারবো? সেটাও কখনো সম্ভবপর হবে না। কীরকম ব্যাপার দেখো, আলু কপি এটা সাধারণত রান্নাঘরে ব্যবহৃত হয়, তাহলে আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। আমাদের রান্নাঘরের ভেতর থেকে বাইরে পর্যন্ত, বাড়ির বাইরে পর্যন্ত দেখা যাবে আমরা ভাষার মধ্যে এমন সব শব্দ সংযুক্ত করে রেখেছি যেগুলো কিন্তু বিদেশি শব্দ। তাহলে এগুলোকে তো তাড়ানো আমাদের ভাষা থেকে একেবারে সম্ভব নয়। সে কারণেই এই যে বিদেশি শব্দ ভাষাতে নেওয়া ভালো না মন্দ এই প্রশ্নটাকে অবান্তর বলে প্রাবন্ধিক মনে করেছেন। বিলিতি ওষুধ প্রায় সকলেই খান, ভবিষ্যতে আরও নতুন নতুন ওষুধ খাবেন বলেই মনে হয়, কেননা মানুষের রোগ অসুখ বিসুখের কোনো পরিসীমা নেই। যে যতদিন যাবে দেখা যাবে মানুষের রোগের যে ধরন সেটাও পরিবর্তন হবে, নতুন করে ওষুধের ব্যবহারও শুরু হবে, তাহলে নতুন করে ওষুধের নাম আমরা জানতে পারবো। সেগুলো কিন্তু সবই বিদেশি শব্দ, তাহলে সেগুলো তো আমরা ত্যাগ করতে পারবো না। এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নতুন আমদানিও বন্ধ করা যাবে না। তাহলে কোন দুই বিদেশি বস্তু? মূলত যেটা আমরা রান্নাঘরের শাকসবজিও বলতে পারি, এবং আমাদের জীবন ধারণের জন্য যে ওষুধ আমরা গ্রহণ করি যে কোনো অসুখ বিসুখে, সেই ওষুধ দেখা গেছে সেখানে বিদেশি শব্দ ব্যবহার আমরা কোনোভাবেই বন্ধ করতে পারবো না। তাহলে যদি এই লাইনটি ধরে প্রশ্ন থাকে বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ, এই প্রশ্ন অবান্তর। প্রাবন্ধিক কেন এই ধরনের মন্তব্য করেছেন আমরা পুরো এই প্যারাটা তার উত্তরে বলবো। এরপরে দেখো একটা খুব মজার বিষয় প্রাবন্ধিক উপস্থাপন করছেন এরপরের প্যারায়। পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। তাহলে এখানে কোন বিষয় সম্ভব অসম্ভবের প্রসঙ্গটি এলো? হিন্দি উপস্থিত সেই চেষ্টাই করছেন। তাহলে হিন্দি ভাষার ক্ষেত্রে একটা প্রচেষ্টার কথা প্রসঙ্গেই সম্ভব অসম্ভব। সেই প্রচেষ্টাটা কি? বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে কি তাড়াবেন? আরবি ফার্সি এবং ইংরেজি শব্দকে তাড়িয়ে দেওয়ার জন্য। তাহলে হিন্দি সাহিত্যিকদের হিন্দি ভাষা থেকে আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার প্রচেষ্টার প্রসঙ্গেই এখানে সম্ভব অসম্ভব প্রসঙ্গ প্রাবন্ধিক উপস্থাপন করেছেন। এটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য। তারপর দেখো, চেষ্টার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না, এ লাইন ধরেও কিন্তু ভেরি শর্ট অ্যান্সার টাইপে কোশ্চেন থাকতে পারে। এখানে কোন চেষ্টার ফলের কথা প্রাবন্ধিক তুলে ধরেছেন? এই হিন্দি ভাষা থেকে হিন্দি সাহিত্যিকদের আরবি ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টার কথাই বলতে চেয়েছেন। দেখো, আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন, ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। এই তারা কারা? না, তারা হচ্ছে তরুণ পাঠকেরা।
তরুণ পাঠকেরা প্রাবন্ধিক হয়তো এই ভাষা থেকে একটা ভাষা থেকে বিদেশি শব্দের যে বিসর্জন দেওয়া সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তার জীবদ্দশায় হয়তো দেখে যেতে পারবেন না বলে প্রকাশ করছেন। তাই তার তরুণ পাঠকেরা দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর যদি এর ফলস্বরূপ ভালো কিছু দেখেন, তাহলে তারাও হয়তো বাংলার ক্ষেত্রে বিদেশি শব্দ, যে বাংলা ভাষায় যে সমস্ত বিদেশি শব্দ সংযুক্ত হয়ে আছে তাকে বিসর্জন দেওয়ার চেষ্টায় নিযুক্ত হতে পারেন। তা এই প্রসঙ্গে দেখো, একটা ভাষা থেকে মূলত এখানে হিন্দি সাহিত্যিকরা যে চেষ্টা করছেন সেই প্রসঙ্গেই এখানে ব্র্যাকেটের মধ্যে প্রাবন্ধিক একটা প্রসঙ্গ উপস্থাপন করেছেন। কি দিয়ে না, বলা বাহুল্য। তাহলে এখানে বলা বাহুল্য, কোন বিষয়টাকে বলা বাহুল্য বলে এখানে প্রাবন্ধিক উপস্থাপন করছেন? যদি প্রশ্ন থাকে বলা বাহুল্য দিয়ে, যে কোন বিষয়টাকে এখানে বলা বাহুল্য বলে প্রাবন্ধিক উপস্থাপন করেছেন, না তাহলে তার উত্তরটাই আমরা, শুরুটা এটাই হবে যে হিন্দি ভাষার সাহিত্যিকরা যেহেতু হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার চেষ্টায় নিযুক্ত হয়েছেন, সে প্রসঙ্গেই এখানে প্রাবন্ধিক কিছু তথ্য উপস্থাপন করেছেন। তিনি জানাচ্ছেন, কি জানাচ্ছেন না, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। এখানে যে আব্রু, ইজ্জত, ইমান এগুলো কিন্তু সবটাই বিদেশি শব্দ, বাংলার ভাষার মধ্যে সংযুক্ত হয়ে আছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তো সেই ধরনের শব্দগুলোকে স্বচ্ছন্দে ব্যবহার করছেন, তাহলে আমরা কেন সেই প্রচেষ্টায় বৃথা শ্রম দিতে যাব যে বাংলা ভাষা থেকে বিদেশি শব্দকে আমরা তাড়িয়ে দেব? আরও উদাহরণ দিচ্ছেন, নজরুল ইসলাম ইনকিলাব, ইনকলাব নয়, এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে দিয়েছেন। কাজী নজরুল ইসলাম বিদেশি শব্দ ব্যবহার করছেন তার রচনায়। বিদ্যাসাগর মহাশয়, আমাদের প্রাতঃস্মরণীয় মনীষী, আমরা বিদ্যাসাগর মহাশয়কেও দেখেছি তার সাধু রচনায় তিনি বিদেশি শব্দ ব্যবহার করতেন না। সাধু রচনা বলতে মূলত যেগুলো ছিল তার মৌলিক রচনা, মানে নিজস্ব ক্ষেত্রে তিনি রচনা করছেন, এবং যেটা সেই সময় বিদ্যাসাগর বাংলা ভাষার ক্ষেত্রে পাঠ্যপুস্তক রচনার জন্য নির্মাণ করেছিলেন, সেইগুলোই হচ্ছে তার সাধু রচনা। কিন্তু বেনামিতে লেখা অসাধু রচনায়, তাহলে অসাধু রচনা কোনটা এবং সেটা বেনামিতে লিখেছেন মানে কি না, এখানে বিদ্যাসাগর একটা ছদ্মনাম রয়েছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, সেই ছদ্মনামে তিনি লিখেছিলেন কিছু রচনা। তা ছদ্মনামে তিনি যে রচনাগুলো লিখেছিলেন সেগুলো মূলত সমাজের যে সেই সময় নানান ধরনের যে সংস্কারমূলক কাজগুলো চালাচ্ছিলেন, যে বিধবা বিবাহের প্রচলন করা, বহু বিবাহের রোধ করা বা স্ত্রী শিক্ষার প্রচলন করা, এই সব নিয়ে যখন তিনি রচনাগুলি লিখতেন সেগুলো কিন্তু বেনামিতে লিখতেন, এবং সেই রচনাগুলো যেহেতু বেনামিতে লিখতেন এবং সেগুলো সমাজ সংস্কারের উদ্দেশ্য নিয়ে কিছু তির্যক মন্তব্য নিয়ে লিখতেন, তাই সেগুলোকে অসাধু রচনা বলা হচ্ছে। সেখানে তিনি চুটিয়ে আরবি ফার্সি শব্দের ব্যবহার করেছেন, তিনিও তো দ্বিধাবোধ করেননি। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করাটাকে তিনি আহাম্মকি বলে মনে করতেন। এটা একটা আহাম্মকের মতো ব্যাপার যে আমি আমার ভাষা থেকে আরবি ফার্সি শব্দের যে ব্যবহার বন্ধ করে দেব, এটাকে হরপ্রসাদও একটা একটা বেকার কাজ বলে মনে করতেন। এছাড়াও দেখো, আলাল ও হুতম এর ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। তাহলে আলাল আর হুতম বলতে কি না, আলালের ঘরে দুলাল এটি একটি রচনার নাম, যেটি রচনা করেছিলেন প্যারীচাঁদ মিত্র, টেকচাঁদ ঠাকুর যার ছদ্মনাম, এবং হুতম পেঁচার নকশা হচ্ছে কালীপ্রসন্ন সিংহের লেখা একটি রচনা। এই দুটি রচনাতে দেখা গেছে যে ভাষার মধ্যে অসংখ্য বিদেশি শব্দের সংমিশ্রণ রয়েছে। তা সেখানেও তো কোনো রকমের ভাষা থেকে বিদেশি শব্দ বর্জনের আবশ্যকতা প্যারীচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংহ মনে করেননি। সাধারণ বাংলা এ স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ স্থলে নিষ্প্রয়োজন। এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র, এবং হিন্দি ভাষার ক্ষেত্রে হিন্দি ভাষার বঙ্কিম বলা হয় প্রেমচন্দ্রকে, তিনিও কী করতেন, কিন্তু হিন্দি সাহিত্যিক, হিন্দি ভাষার সাহিত্যিক, তিনি হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। তিনি তো দ্বিধাবোধ করছেন না, আমাদের বাংলা ভাষার কবি সাহিত্যিকরাও দ্বিধাবোধ করছেন না বাংলা ভাষার মধ্যে বিদেশি শব্দের ব্যবহার চালিয়ে যেতে। হিন্দি ভাষার একজন সাহিত্যিকের নাম উল্লেখ করেও বলছেন তিনি তার হিন্দি ভাষাতেও আরবি ফার্সির ব্যবহার চালিয়ে যাচ্ছেন। তাহলে একটা ভাষা থেকে বিদেশি শব্দের বর্জন এটা একদম
বৃথা শ্রম দেওয়ার মতো ব্যাপার বলে প্রাবন্ধিক মনে করেছেন, যে কারণে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিদ্যাসাগর মহাশয়, হরপ্রসাদ, পণ্ডিত হরপ্রসাদ, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ এবং হিন্দির বঙ্কিম প্রেমচন্দ্রের প্রসঙ্গ প্রবন্ধের মধ্যে উপস্থাপন করেছেন। তাহলে এভাবে আমরা যদি প্রশ্ন থাকে বলা বাহুল্য, কোন প্রসঙ্গে বলা বাহুল্য বলে এখানে প্রাবন্ধিক উপস্থাপন করেছেন, প্রশ্ন থাকলে আমরা এই অংশটা, পুরো এই অংশটা উত্তরে নিয়ে আসব। তার সঙ্গে আমাদেরকে অতি অবশ্যই শুরুতে বলতে হবে যে হিন্দি ভাষার ক্ষেত্রে হিন্দি সাহিত্যিকরা যে হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি, ইংরেজি শব্দ বিতাড়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই প্রসঙ্গেই এখানে এই দৃষ্টান্তের উপস্থাপনা। তাহলে এই প্রশ্নটার উত্তর বেশ বিস্তৃতই তোমরা বুঝতে পারছো। এই প্রশ্নটা যদি থাকে এখানে এটা 5 নম্বরেরও থাকতে পারে, আর 3 নম্বর থাকলে তোমাদের এখানে শুধুমাত্র কবি সাহিত্যিকদের নাম উল্লেখ করে তাদের প্রচেষ্টার কথা বলতে হবে, যে তারা তাদের রচনার মধ্যে বিদেশি শব্দ নির্দ্বিধায় ব্যবহার করেছেন। এইটুকুনি বলে ছেড়ে তখন এটা সংক্ষেপে উপস্থাপন করতে হবে এই অংশটাকে। তাহলে দেখো, আজকে তোমাদের কাছে এতটা পর্যন্তই আমি টেক্সট পোর্শন, একেবারে টেক্সট পোর্শন ধরে প্রশ্ন কি হতে পারে, কিভাবে তার কোন অংশ ধরে উত্তর লিখবে সেটা আলোচনা করলাম। এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি তোমরা খুব স্থিরভাবে বা মনোযোগ সহকারে শোনো, তাহলেই কিন্তু খুব সহজে তোমরা এই টেক্সট পোর্শনটা রপ্ত করে নিতে পারবে। তাহলে আজ তোমাদের কাছে যতগুলি প্রশ্নের উত্তর, প্রত্যেকটি প্যারাতেই দেখো শুরুতে শেষে একটি একটি করে ঠিক বাক্য ধরে এখানে প্রশ্ন, যে কোনো লাইন ধরেই প্রশ্ন হতে পারে, তা আলোচনা করা হলো। এই অংশটা তোমরা ভালো করে আজকে তৈরি করো।